আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কামরুন্নেসা অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। ভালো আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আচ্ছা, তো আমি গত ক্লাসগুলোতে তোমাদেরকে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পড়িয়েছি আর বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পড়িয়েছি। আজকের থেকে আমি শুরু করব যে পাটিগণিতের অনুশীলনী 2.2, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, চক্রবৃদ্ধি মুনাফা মূলধন ইত্যাদি সম্পর্কিত সমস্যা। ঠিক আছে, তো 2.1-এ তোমরা করেছো কিভাবে সরল মুনাফা নির্ণয় করতে হয়। সরল মুনাফার সাথেই চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত। চক্রবৃদ্ধিটা হচ্ছে কি, চক্রাকারে যেটা বাড়তে থাকে সেটাই চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন। ঠিক আছে, এখন তাহলে আজকে আমরা করব অনুশীলনী 2.2-এর চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু প্লাস আর বৃদ্ধি করেন যাবে। আচ্ছা, এখন এই সি এর নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা, আর পি হচ্ছে আমরা সরল মুনাফাতে পড়েছিলাম কি, আই ইকুয়াল টু পি এন আর। ঠিক আছে, আই সমান পি এন আর। আই ছিল সরল মুনাফা, তো সরল মুনাফাটা কি, পি। পি হচ্ছে আসল বা মূলধন ছিল, এন ছিল সময়, আর ছিল মুনাফার হার। তাহলে এই তিনটা গুণ করলে পাওয়া যেতে হচ্ছে সরল মুনাফা। পি হচ্ছে আসল মানে তুমি যে টাকাটা কোনো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে রাখবে, সেই টাকাটা কত সময়ের জন্য রাখবে, সেই সময়টাও একটা ফ্যাক্টর। তুমি 1 বছরের জন্য রাখতে পারো, 2 বছরের জন্য রাখতে পারো, 6 মাসের জন্য রাখতে পারো। আচ্ছা, সেটা। আর মুনাফার হার মানে যেই প্রতিষ্ঠানে তুমি টাকাটা রাখলে, সেই প্রতিষ্ঠানের টাকাটা থেকে তোমাকে কত টাকা হারে মুনাফা, 100 টাকায় কত টাকা দিবে অতিরিক্ত, সেটাই তো মুনাফা। মুনাফা হচ্ছে মোট মুনাফা হচ্ছে আয়, আর হচ্ছে মুনাফার হার মানে 100 টাকায় কত টাকা বেশি দিবে তোমাকে। 100 টাকায় 2 টাকা বেশি দিলে তোমার মোট হবে 102 টাকা, এরকম। তাহলে তিনটা গুণ করলে আমাদের কি পাওয়া যেত, সরল মুনাফা। আচ্ছা, আর তাহলে চক্রবৃদ্ধি মূলধন, এটা ছিল সরল মুনাফা, আর এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা না, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে কি, মনে করো চক্রবৃদ্ধি মূলধন মনে করো তুমি কোনো ব্যাংকে 100 বছরের শুরুতে 100 টাকা রেখেছে, কোনো বছরের শুরুতে। তো এটাকে 1 বছর পরে যদি তোমাকে 5% হারে মুনাফা দেয়, তাহলে এটা 100 টাকার 5% হারে মুনাফা, এটা বেড়ে 105 টাকা হয়ে যাবে। এটা বছরের শুরু মানে প্রথম বছর। দ্বিতীয় বছরের শুরুতে এটা কি হয়, এটা মূলধন ছিল তোমার, মুনাফা 5% দেওয়াতে তোমার বছর শেষে হয়েছে, প্রথম বছর শেষে পেয়েছো 105 টাকা। আচ্ছা, তাহলে এই যে 105 টাকা, এটা আবার দ্বিতীয় বছরের শুরুতে এটা হয়ে যাবে হচ্ছে মূলধন। তাহলে এটা দ্বিতীয় বছরের মূলধন। আবার এই দ্বিতীয় বছরের মূলধন মানে 105 টাকাটা, সেটা আবার 5% হারে, এই যে মুনাফার হার এটা কিন্তু একই থাকবে, ওই 5% হারে আরো বেড়ে গিয়ে যে টাকাটা হবে, হ্যাঁ, 105 টাকার 5% কত, 105 গুণ 5%, তাহলে কত হয়, 105 ইন্টু 100 ভাগের 5, তাহলে কত হয়, 5
20 এ 100, ঠিক আছে? 5 20 এ 100, এটাকে ভাগ করলে কত হয়? 20, এখানে হলো 105, 20 এ 100.50, 4, 5.4, মানে আরো এরকম আর একটু বাড়বে। হ্যাঁ, তো ওই এই টাকাটা আবার এটার সাথে যোগ হবে। 105 টাকার সাথে ওই 5.4 বা 5 যোগ হয়ে যে টাকাটা হবে সেটাই হবে কি দ্বিতীয় বছর শেষে পাওয়া যাবে। তাহলে আরো কত 100, এরকম মনে করে 110 টাকার মতো পাওয়া যেতে পারে। তাহলে এটা হবে তাহলে তৃতীয় বছরের আবার মূলধন। এভাবে যে টাকাটা বাড়তে থাকে সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন পেলাম, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে পাওয়া যাবে? আমরা জানি মুনাফা আসল সমান সমান, মুনাফা আসল সমান, সরি, আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল। হ্যাঁ, আরে সরি, বারবার ভুল করছি, এখানে মুনাফা হবে। মুনাফা পাওয়া যায় কিভাবে? মুনাফা আসল থেকে আসল বাদ দিলে যা পাওয়া যায় সেটা মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রেও এটা হলো চক্রাকারে বৃদ্ধি পেয়ে মূলধন আর আসলে মিলে হয়েছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এই সি থেকে যদি আমি আসল বাদ দিই, পি বাদ দিই, ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি মূলধনটা বাদ দেই তাহলে সেটা হয়ে যাবে কি চক্রবৃদ্ধি মুনাফা। এবার ক্লিয়ার? আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলে পি সবসময় মূলধন। এখানেও আগে যেরকম আই ইকুয়াল টু পি এন আর ছিল, পি ছিল মূলধন, এখানেও পি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হবে চক্রবৃদ্ধি মুনাফা। মানে চক্রাকারে বাড়ার পরে যেটা অতিরিক্ত থাকবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে? তাহলে আমরা যখন অঙ্ক করব তখন এগুলো আমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন এই সূত্রটা কিভাবে আসলো সেটাও বইয়ে ডিটেলস দেওয়া আছে, আমি সুযোগ পেলে তোমাদেরকে বুঝাই দিব যে এই চক্রবৃদ্ধিটা কিভাবে, এই সূত্রটা কিভাবে প্রতিষ্ঠিত হলো। তো আমাদের অনুশীলনী 2.2-এ, হ্যাঁ, 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে ইয়ে দেওয়া আছে, কি বলে এটাকে, অবজেক্টিভ। তো আমরা 1 থেকে 6 করছি না, 7 থেকে যখন আমরা অঙ্কগুলো করব ওই 7 থেকে এই শেষ পর্যন্ত যে অঙ্কগুলো ওগুলোর মধ্যেই 1 থেকে 6 পর্যন্ত পারা যাবে। ওটা টেনশনের কিছু না, আমরা আজকে 7 থেকে শুরু করব, মানে প্রশ্নের অঙ্ক 7 থেকে। যে বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 8,000 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, বা মূলধন নির্ণয় করো, একই কথা। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের অবজেক্টিভে বেশিরভাগ আসে। তো আমরা আগে একটু আগে পড়েছি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি ছিল, লিখে নিব আগে। আমরা জানি সমাধান, আমরা জানি চক্র না, আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। যেহেতু আমাদের এগুলো পাটিগণিতের অঙ্ক, এগুলো আমরা বাংলায় লিখেছি, বাংলায় লিখবে তোমরা, 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন আমরা ডান পাশে এরকম করে করব, ঠিক আছে? এই যে লিখলাম এগুলো প্রতীক, এই প্রতীকগুলো কোনটা কি কত কি সেগুলো আমরা ডান পাশে লিখবো।
অথবা ডান পাশে যদি না লিখো নিচে নিচে লিখলেও হবে, ঠিক আছে। এখানে সি কি, পরিচয় লিখবো, কোনটা কি? সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আচ্ছা। পি হচ্ছে আসল বা মূলধন, আসল বা মূলধন একই কথা, আচ্ছা। আর হচ্ছে মুনাফার হার, আচ্ছা। এখন আসল বা মূলধন কত টাকা? এই যে এখানে দেওয়া ছিল 8,000 টাকা, যেখানে টাকা কথাটা লেখা থাকবে সেটাই হবে মূলধন, 8,000 টাকা, আচ্ছা। মুনাফার হার কত? ওই যে বার্ষিক 10%, তাহলে 10%, এটা আমরা এখানে কাজ করে ফেলবো। 10% মানে 100/10, 100/10কে 0 কাটা দিলে 10/1 মানে 0.1। এই কাজগুলো তোমরা ক্যালকুলেটরে করবে, তাহলে ভুল হবে না। আমি হাতে কলমে করিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটরে করবে, যেহেতু তোমাদের জন্য ক্যালকুলেটর অ্যালাও, তাহলে তোমাদের কোনো সমস্যা নাই, ঝটপট করে ক্যালকুলেটরে করে ফেলবে। আর মুনাফার এন হচ্ছে সময়, সময় কত, কত বছরের জন্য? 3 বছর, তাহলে 3 বছর, ঠিক আছে। তাহলে আমরা জানি তো সমান সমান, পি এর মান কত ছিল? 8,000, 1 যোগ আর কত হয়েছে? 0.1, আর হোল এন এর মান হচ্ছে 3, আচ্ছা। তাহলে 8,000, সারা ক্যালকুলেটরটা দিতে পারবো একটু, আমার 1.1 আচ্ছা। তো এখন এগুলা কখনো হাতে করতে যাবে না, এগুলো ক্যালকুলেটরেই করবে। 1.3 গুণ 1.3 গুণ 3 বার 1.3 গুণ করব, গুণ করলে সরাসরি যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা কত হয়? করো, করে দাও। 8,000 গুণ 1.1কে 3 বার গুণ করলে কি পাওয়া যাবে? চার্জ নাই তো ছাড়া 1.1কে 3 বার গুণ করলে কত কত পাওয়া যাবে? 1.331, আচ্ছা। এটার সাথে যদি আমি 8,000 গুণ করি তাহলে 10,648। আমার ভুলও হতে পারে, তোমরা একটু দেখে নিও। 10,648, তাহলে সি সমান সমান এত। তার অর্থ কি? অর্থাৎ এখানে লিখবো আমরা, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা, ঠিক আছে। এটা ছোট্ট অঙ্ক, এটা ক অংশে আসতেও পারে, নাও আসতে পারে, আবার ক অংশ আসতে পারে। আর বেশিরভাগ এই অঙ্কগুলো আসে নৈর্ব্যক্তিকে, অবজেক্টিভে। ঝটপট করে তোমরা এগুলো কিছুই লেখার দরকার, নৈর্ব্যক্তিকে আসলে ক্যালকুলেটরে টিপে টিপে করে অ্যান্সার বের করে লাগাবে, ঠিক আছে। তাহলে 7 নাম্বার গেল। 7-এর পরে এখন আমরা দেখি এরপর কি আছে, আচ্ছা। 8 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো 8 নাম্বার অঙ্কটা আমি লিখে দিচ্ছি। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
তোমাদের মূলত অনুশীলনী 2.2 আসলে 2.1 আর 2টা মিলিয়ে অধ্যায়, কম্বাইন্ড অধ্যায়। এখানে 2.1 আর তোমাদের এই অধ্যায় থেকে যে সৃজনশীল আসে 2টা অধ্যায় মিলিয়েই আসে, আর এখানে অঙ্কগুলো ওইভাবেই দেওয়া। সুতরাং 2.1 যে ভালো পারবে, 2.2 এর চেয়ে 2.1 একটু কঠিন। 2.1 যে ভালো পারবে অবশ্যই 2.2 সে আর তার কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ 2.2 অঙ্কগুলো তো একটাই সূত্র, C=P×1 + R⁴ একটা সূত্রই, কিন্তু 2.1-এ আর একটু বেশি সূত্র ডিটেলস জানতে হবে। তাহলে 2.1টাকে যে ভালো করে আয়ত্ত করতে পারবে সে অবশ্যই এই অধ্যায়ের অঙ্কটা পুরো অ্যান্সার 10-এ 10 পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন দেখি কি বলেছে প্রশ্নটা ভালো করে পড়বে। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, মানে মুনাফার হার 10 টাকা, 5,000 টাকা মানে মূলধন 5,000 টাকা, 3 বছরের মানে সময় 3 বছর। তাহলে 3টা তথ্য দেওয়া আছে। 3টা তথ্য থেকে আমাকে কি বের করতে হবে? সরল মুনাফা। তো সরল মুনাফার সূত্র তো আমরা জানি I=P/N/R। আগের মতোই যদি করো, পাশে লিখলেও হবে, এটা সুন্দর দেখা যায় পাশে। আমরা জানি I=P/N/R। এখানে I হচ্ছে সরল মুনাফা, আচ্ছা, P হচ্ছে আসল কত টাকা, আসল হচ্ছে এখানে 5,000 টাকা, N হচ্ছে সময় সমান 3 বছর, আর হচ্ছে মুনাফার হার কত, এখানে পার্সেন্ট না দিয়ে শতকরা লিখছে, তাহলে অবশ্যই এক কথায় 10%। 10% মানে আগের অঙ্কটাতে আমরা করছি 10% মানে 0.1। ক্যালকুলেটরে করবে 10% মানে 100/10, এটাকে ক্যালকুলেশন করলে 0.1। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই, 5,000 × 3 × 0.1। আচ্ছা, এখন আমি করি 5,000, তোমরাও ক্যালকুলেটরেই করবে, গুণ 3 × 0.1, তাহলে ইকুয়াল টু আসতেছে 1,500। তো মিলিয়ে নাও তোমরা, 1,500 টাকা। হ্যাঁ, অর্থাৎ আবার করে দেখি তো, 5,000 × 0.1 × 3। হ্যাঁ, ঠিক আছে, 1,500, অর্থাৎ সরল মুনাফা 1,500 টাকা। ঠিক আছে, এটা গেলে একটা পার্ট গেল, দেখো সরল মুনাফা। তো আরেকটা দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফা। তো তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করে নিতে হবে। তাহলে এই অংশটা লিখে ফেলেছো খাতায়? মুছবো। এটা একটা পার্ট, অঙ্কটার একটা অংশ গেল। এখন দ্বিতীয় অংশে আসি, যে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা জানি বারবার আমরা জানি না লিখলেও হবে, চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি C=P×1 + R⁴ আগে বলেছি যে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপরে সেখান থেকে
শুধু মূলধনটা বাদ দিলে মুনাফা পাওয়া যাবে। তো এখানে এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তোমরা ডান পাশে না লিখে নিচে নিচেও লিখতে পারো, একই কথা, কিন্তু অবশ্যই প্রতীকগুলার মানটা তোমাদেরকে লিখতে হবে। পি হচ্ছে আসল কত টাকা, এখানেও আসল 5,000 টাকা। তারপরে হচ্ছে আর মুনাফার হার 10%, সমান 0.1। আচ্ছা, আর হচ্ছে এন হলো সময় সমান 3 বছর। লিখলাম, এখানে মানগুলো এখানে বসিয়ে দিব। পি এর মান হচ্ছে 5,000, 1 যোগ আর এর মান 0.1, এন এর মান হচ্ছে 3। 5,000 গুণ 1.1 হোল টু দি পাওয়ার 3। আগে অঙ্কটাতে কি ছিল? 1.1 কে 3 বার গুণ করলে কত পাওয়া গেল? 1.331 মনে হয়। 1.3 গুণ 1.3 গুণ 1.3, এখানে 1.1 গুণ 1.331, এটার সাথে আমি 5,000 গুণ করব, গুণ 6,655, 6,655 হ্যাঁ টাকা। তার মানে কি তাহলে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? 6,655 টাকা। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন পেলাম, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা হবে চক্রবৃদ্ধি মূলধন থেকে মুনাফা বাদ দিতে হবে। সূত্রটা আগেই লিখে দিয়েছিলাম। সি এর মান 6,655 বিয়োগ পি হচ্ছে 5,000, কত হয় বাদ দিলে? 5, 5, 1, 6,155 টাকা। ঠিক আছে, এই না না ভুল হয়েছে, 1,000 এখানে 6, 1,655 টাকা চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমার প্রশ্নে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। পার্থক্য মানে বিয়োগফল। এখন বিয়োগ করে ফেলো, যেটা বড় সেটার চেয়ে এখানে আমরা বাদ দিয়ে দিব। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? বেশি হলো 1,655, 1,655 বিয়োগ সরল মুনাফা কত হয়েছিল? 1,500 টাকা। বিয়োগ করলে কত হয়? 5, 5, 1, 155 টাকা। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 155 টাকা। তাহলে এই ধরনের অঙ্কই, মানে এই অঙ্কটাই তোমাকে সৃজনশীলে দিয়ে দিবে।
সৃজনশীল প্রশ্ন এটা দিলে এটাকেই পার্ট দুইটা অংশ, এটা বড় অঙ্ক যেহেতু এটাকে দুইটা, ক একটা অন্য কিছু দিতে পারে আর খ আর গ মিলিয়ে পুরাটা। ক্ষয় বলতে পারে যে চক্রবৃদ্ধি মূলধন কত, আর গয় বলতে পারে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে খ থেকে প্রাপ্ত মূলধন নিয়ে চক্রবৃদ্ধি মূলধন মুনাফা বের করবে আর সরল মুনাফাটাও বের করতে হবে। যেহেতু গ অংশটা একটু ক্ষয়ের তুলনায় একটু কঠিন থাকে, উচ্চতর দক্ষতা, তোমাকে এটা বুঝে নিয়ে করতে হবে যে কি কোনটা বের করতে হবে, কি বের করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 155 টাকা। তারপরে কত নাম্বার? 8। 8-এর পরে আছে 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে 8-এর পরে 9 নাম্বারটা একটু বড়। তাহলে আমার সময় যেহেতু কম, 9 নাম্বারটা করছি না আমি, 10 নাম্বারটা সূত্রটা শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রশ্ন তুলবো না, তোমরা নিজেরা বইটা দেখো। প্রশ্নটা কি ছিল? দশ নম্বরে বলেছে বার্ষিক শতকরা এত টাকা চক্রবৃদ্ধি মুনাফায়। আচ্ছা, 10 নম্বরের অঙ্কটা আমি আচ্ছা এখন এখানে আসো, বার্ষিক শতকরা এত টাকা মুনাফা, মুনাফা এটা দেওয়া আছে। আচ্ছা, 10,000 টাকা মানে মূলধন 10,000, তার মানে আর দেওয়া আছে হচ্ছে 8.5%। আচ্ছা, আর দেওয়া আছে হচ্ছে আসল দেওয়া আছে, আসল পি দেওয়া আছে 10,000 টাকা, ঠিক আছে। সময় এন দেওয়া আছে 2 বছর। আচ্ছা, এখন প্রশ্নটা দেখো, স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল কথার অর্থ কি? স্ববৃদ্ধি মূল মানে বৃদ্ধি পাওয়ার পরে যে মূলটা, একটু আগে প্রথমেই যে আমি ক্লাসের প্রথমে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে চক্রবৃদ্ধি মূলধনটা কিভাবে হয়। একটা বছরের প্রথমে যে টাকা রাখলাম, বছর শেষে লাভ সহ যে টাকাটা হবে সেই টাকাটা পরবর্তী বছরের শুরুতে মূলধন হয়ে যায়, সেটাই হলো স্ববৃদ্ধি মূল। মানে এটার অর্থ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখানে স্ববৃদ্ধি মূল বলতে বোঝানো হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সি বের করবে, সি বের করবে, সি বের করলে তো স্ববৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন এটা। এরপরে বলছে চক্রবৃদ্ধি মুনাফা, তো আমরা তো জানি চক্রবৃদ্ধি মূলধন এই সি থেকে মূলধন বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমি লিখে দেই, এটা প্রথম অংশটা স্ববৃদ্ধি মূল, এটা হচ্ছে সি বের করবে। আচ্ছা, পরেরটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা
চক্রবৃদ্ধি মুনাফা যেটা, সেটা হবে ওই যে সি বের করলে, সি, সেই সি থেকে কি বাদ দিব আমরা, মুনাফা যেহেতু তাহলে পি বাদ দিব, এই যে আসল পি, পি বাদ দিলে যা পাওয়া যাবে সেটাই হবে চক্রবৃদ্ধি মুনাফা। তারপরে তোমরা প্রশ্নটা ভালো করে বুঝো, স্ববৃদ্ধি মূল বললেই তোমাদেরকে বুঝতে হবে যে সেটা কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়েই করতে হবে আমাদেরকে। তাহলে এই অঙ্কটা আর এর আগের অঙ্কটাতে কোনো ডিফারেন্স নাই, একই। ওইটাতে ছিল শুধু পার্থক্য নির্ণয় করো, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখানেও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। ওইটা একটু বড় ছিল একটা পার্ট, আর এটা ওইটার অর্ধেক অঙ্ক হচ্ছে এটা, এটা ছোট অঙ্ক, ওইটা ছিল বড়, দুইটা পার্ট বের করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক 10 নম্বর। আরেকটা অঙ্ক দিই হোমওয়ার্ক, 9 নাম্বারটা আমি করে দিব ক্লাসে। ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে দেই, হ্যাঁ 31 মিনিট আছে। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে তোমার 1 থেকে 6, এই অনুশীলনী 1 থেকে 6 যে নৈর্ব্যক্তিক গুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্রশ্নের অঙ্কের আকারে করবে খাতায়, সাথে 10 নম্বর অঙ্কটা এইটা, এগুলো খাতায় করে রাখবে। স্কুল ইনশাল্লাহ যখন খুলে যাবে তখন আমরা এগুলো চেক করব। 1 থেকে 6 যে নৈর্ব্যক্তিক গুলো আছে সেগুলো আমরা প্রশ্নের অঙ্কের আকারে করবে খাতায়, বড় অঙ্ক যেভাবে করে সেভাবে লিখে লিখে করবে, তাহলে দেখবে প্র্যাকটিস হয়ে যাবে, তোমার পরবর্তী অঙ্কগুলো করতে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।